Hello everyone, welcome to TWS Academy. Good morning dear students. জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের একটি নতুন সিরিজ তোমাদের শুরু করছি আমি। সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য হেল্পফুল হবে এই ক্লাসটি। এই সিরিজটি আমি প্রতিদিন তোমাদের কন্টিনিউ করব। সকলে টাইম মতো যুক্ত হয়ে যাবে এবং প্রথম দিনের ক্লাস সকলে একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে এবং সকলে তোমাদের হোয়াটসঅ্যাপ স্টোরি বা যেখানে খুশি এই ক্লাসটাকে একটু তোমরা শেয়ার করে দাও। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের এই ক্লাসটির প্রথম পর্বে আমরা এসে গেছি এবং ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন তোমরা দেখতে পাবে আমাদের ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেলগুলোতে। সেগুলো দেখার জন্য চ্যানেল দুটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। শুরু করে আজকের পর্ব। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, সকলে প্রশ্নটির দিকে খেয়াল করো। পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি যদি চায় কোনো একটা রাজ্যের যে শাসনতান্ত্রিক বিষয় তার উপরে হস্তক্ষেপ করবে বা কোনো একটা রাজ্যে জরুরি অবস্থা তিনি লাগু করবেন, তাহলে কিন্তু তিনি লাগু করতে পারেন। ঠিক আছে, রাষ্ট্রপতি 3 প্রকারের জরুরি অবস্থা জারি করতে পারেন, যার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা যেটাকে আমরা রাজ্য শাসনতান্ত্রিক জরুরি অবস্থা বলে থাকি। ওকে, সো এই জরুরি অবস্থাটা 356 ধারা অনুসারে জারি করা হয়। 356 ধারা, এই ধারা অনুযায়ী পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? 4 বার এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। কবে? 1962-তে প্রথম রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি হয়েছিল, 1962 1962, 1968-তে, 1970 এবং 1971, এই 4 বার। পরের প্রশ্ন, নাইক্রোম তারটিতে কোন উপাদানটি থাকে না? নাইক্রোম তারের ব্যবহার তোমরা নিশ্চয়ই দেখেছো। নাইক্রোম তার যে হিটার হয়ে থাকে, তারপরে তোমার যে ইস্ত্রিগুলো হয়ে থাকে, সেখানে ব্যবহার করা হয়ে থাকে এই নাইক্রোম তারের। এই নাইক্রোম তার একটা সংকর ধাতু, এটা একটা সংকর ধাতু কাকে বলে? বিভিন্ন কয়েকটা ধাতু মিলে একটা নতুন ধাতু তৈরি করাকে বলা হয়ে থাকে সংকর ধাতু, তাই না? সেখানে নাইক্রোম তারটিতে কোন উপাদান থাকে না? নাইক্রোম তারে প্রথমে আমাদের জানতে হবে কোন কোন উপাদান থাকে। কি কি উপাদান থাকে? এখানে থাকে সাধারণত লোহা থাকে, নিকেল, লোহা, আর থাকে ক্রোমিয়াম। এখানে অনেকে কনফিউশন হয়ে যাবে কপার এবং ম্যাঙ্গানিজের মধ্যে। তো এখানে কোনটি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে কিন্তু কপার কিন্তু থাকে না এর মধ্যে, বাকি সবগুলোই এখানে থাকে নাইক্রোম তারে। কোন দিনটিতে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? দারুণ একটি প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষাতে ইজিলি পেয়ে যাবে এবং তোমরা আশা করবে এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে দিলে একদমই উত্তর করে দেবে। পৃথিবী এবং সূর্যের মধ্যে যে উপবৃত্তিকার পথ থাকে সেখানে আবর্তন গতি কম বেশির কারণে বা আবর্তন গতির কারণে কিন্তু এখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বের বৃদ্ধি বা দূরত্বের কম বেশি কিন্তু হয়ে থাকে। সো একটা সময় থেকে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব বেড়ে যায় অনেকটা, আবার একটা সময় আসে অনেকটা কমে যায়। ঠিক আছে, এটা মনে করো সান এবং এইটা হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এখানে এই সান এবং পৃথিবীর মধ্যে দূরত্ব সব থেকে কম হবে কখন? সেটা হচ্ছে 3রা জানুয়ারি কম হবে। কতটা হবে? প্রায় 14 কোটি 70 লাখ কিমি প্রায় দূরত্ব হবে, এটা সর্বনিম্ন। আর সর্বোচ্চটা কবে হয়ে থাকে? সর্বোচ্চ হয়ে থাকে 4 জুলাই। এটাকে আমরা বলি অপসূর। 4 জুলাই দিনটাকে বলা হয় অপসূর। এই দিনে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি প্রায় দূরত্ব হয়ে যায় পৃথিবী এবং সূর্যের মধ্যে। এই দিনটাকে বলি অপসূর। আর যেই দিনটাতে এই যে সূর্য এবং পৃথিবীর মধ্যে সব থেকে কম দূরত্ব হয় অথবা 3রা জানুয়ারি এই দিন, এটাকে বলা হয়ে থাকে অনুসূর। অনু মানে মনে করবে কাছে, অনুসূর যে দিনটা সেই দিনটাতে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সব থেকে কম থাকে। মৎস্য মহাজনপদের রাজধানী কি ছিল? মৎস্য হচ্ছে একটা মহাজনপদ ছিল। 16টি যে প্রাচীনকালে মহাজনপদ ছিল তার মধ্যে একটি ছিল মৎস্য। এই মৎস্য মহাজনপদের রাজধানী কি ছিল?
একদমই সহজ প্রশ্ন, অ্যান্সার করো সকলে। এটার উত্তর হবে বৈরাট। বৈরাট ছিল মৎস্য মহাজনপদের রাজধানী। এখানে দেখো 16টি যে মহাজনপদ ছিল সেগুলি সম্পর্কে আমি তোমাদের একটু বলি, সেগুলির রাজধানী কি ছিল। প্রথমটা হচ্ছে কাশী মহাজনপদ, কার্পাস শিল্পের জন্য বিখ্যাত ছিল কাশী মহাজনপদটা, কার্পাস এর জন্য। এবং এই কাশী মহাজনপদের রাজধানী ছিল বারাণসী। কেন বলতো, এই বারাণসীটা হচ্ছে বর্ণা নামক একটা নদীর তীরে অবস্থিত, বর্ণা নদীর তীরে এটা অবস্থিত ছিল। এবং এই বর্ণা নদীর তীরে বারাণসীটা হচ্ছে কাশী মহাজনপদের রাজধানী ছিল। তারপরে মগধ, সব থেকে বিখ্যাত সব থেকে শক্তিশালী যে মহাজনপদ যেটি ছিল সেটা হচ্ছে মগধ। এই মগধটাই পরবর্তীতে আমাদের ভারতে কিছু রাজবংশ দিয়েছিল, হর্ষঙ্ক বংশ, মৌর্য বংশ, শিশুনাগ, নন্দ, এইসব বংশটা শাসন করেছিল মগধে। মগধের আমরা জানি প্রথম রাজধানী ছিল কোথায়, রাজগৃহ প্রথম রাজধানী ছিল। পরবর্তীতে উদয়ন, অজাতশত্রুর পুত্র উদয়ন, তিনি এই রাজধানীটা চেঞ্জ করে পাটলিপুত্র করে দিয়েছিল এবং পাটলিপুত্র পরবর্তী রাজধানী হয় মগধের। এছাড়া কোশল মহাজনপদে শ্রাবস্তী, অবন্তী মহাজনপদে দুটি রাজধানী ছিল, উজ্জয়িনী এবং মাহিষ্মতি, উজ্জয়িনী মহেশমতি। গান্ধার, গান্ধার মহাজনপদের তক্ষশিলা ছিল রাজধানী, তক্ষশিলার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, তক্ষশিলা। অঙ্গ মহাজনপদের চম্পা, কুরু মহাজনপদের ইন্দ্রপ্রস্থ, এই ইন্দ্রপ্রস্থটা হচ্ছে বর্তমানে দিল্লি, এই বর্তমানে দিল্লি ইন্দ্রপ্রস্থ যে অঞ্চলটা সেটা। অশোক, অশোক মহাজনপদের পোতানা ছিল রাজধানী, এবং অশোক মহাজনপদটা আমরা জানি এটা দক্ষিণ ভারতের একটা মহাজনপদ ছিল। ব্রিজি মহাজনপদের বৈশালী রাজধানী ছিল। এছাড়া সুরসেন মহাজনপদের মথুরা যমুনার তীরে, কম্বোজ মহাজনপদের রাজপুর, পাঞ্চাল মহাজনপদের কাম্পিল্য এবং বৎস মহাজনপদের কৌশাম্বী, চেদির সুক্তমতি, মৎস্যর বৈরাটনগর এবং মল্লর কুশিনারা বা পাবা ছিল রাজধানী। এই হচ্ছে 16টি মহাজনপদ এবং তার মধ্যে রাজধানী। এখানে দেখো বৈশালী একটা পেয়েছি আমরা, সুক্তমতি এবং পাবাপুরী ছিল। এখানে দেখো বৈশালী কোথাকার পেয়েছি, ব্রিজি, মল্লর পাবা, এছাড়া মৎস্যর বৈরাটনগর, চেদির সুক্তমতি ছিল রাজধানী। পরের প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কে রচনা করেন? ফটাফট উত্তর হবে এই প্রশ্নটার। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসটির রচয়িতা কে ছিলেন? দেখো 1935 সালে প্রথম এই উপন্যাসটি প্রকাশিত হয় এবং এটা যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায়ের অপর নাম হচ্ছে প্রবোধ। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের তাহলে প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে, যার মধ্যে পুতুল নাচের ইতিকথা, তারপরে আরেকটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, একটা বিখ্যাত উপন্যাস ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের। দুটো মনে রাখবে, এই দুটো থেকেই সাধারণত প্রশ্ন তোমাদের দিতে পারে। বৈশাখী উৎসব পালন করা হয় কোথায়? বৈশাখী একটা উৎসব ভারতের কোন একটা অঞ্চলে বা কোন একটা রাজ্যে পালিত হওয়া একটি উৎসব। কোথায় পালিত হয়ে থাকে বৈশাখী উৎসবটা? দেখো বৈশাখী উৎসবটা পালিত হয় পাঞ্জাবে, তাই না? পাঞ্জাবে পালিত হয় বৈশাখী উৎসবটা। বৈশাখী উৎসবটা হচ্ছে ফসল কাটার উৎসব। এই উৎসবটা গ্রীষ্মকালে পালিত হয়ে থাকে। কোথায় পালিত হয়? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে। পাঞ্জাবের জায়গায় যদি হরিয়ানাও অপশনে থাকে সেটাও কিন্তু উত্তর হবে। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে বৈশাখী উৎসবটাকে পালন করা হয়। এটা একটা ফসল কাটার উৎসব যেটাকে গ্রীষ্মকালে পালন করা হয়ে থাকে। পরের প্রশ্ন যেটা হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কি 3 বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম সভা 1885-তে আমরা জানি প্রথম সভা বসেছিল জাতীয় কংগ্রেসের বোম্বেতে। তারপর থেকে এখন জাতীয় কংগ্রেসের তোমার হচ্ছে প্রতি বছর বার্ষিক অধিবেশন হতো। 1885, 86, 87-তে পরপর অধিবেশন হতে থাকে। 1885-তে প্রথম উমেশ চন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন।
তারপরে দেখো দাদাভাই নৌরোজি কিন্তু 3বার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন। দাদাভাই নৌরোজি একবার হচ্ছে 1986, যেটা হচ্ছে 1886 সালে, যেটা কলকাতাতে অনুষ্ঠিত হওয়া জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল। কলকাতাতে কিন্তু অনেকগুলো অধিবেশন হয়েছিল, তার মধ্যে কলকাতাতে প্রথম যে অধিবেশনটা হয় সেটা হচ্ছে 1886 এর অধিবেশন। এটাতে জাতীয় কংগ্রেসের তিনি সভাপতিত্ব করেন। তাছাড়া তিনি সভাপতিত্ব করেছিলেন পরবর্তীতে 1893 লাহোর অধিবেশনে, এবং আরো একটা কলকাতাতে অনুষ্ঠিত হওয়া অধিবেশন 1906 সালের অধিবেশন। 1906 সালের অধিবেশনটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়েছিল। এই 3টে অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। আর 1906-এরটা খুবই বিখ্যাত, স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1906-এর কলকাতা অধিবেশনে, যেটা সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসে শব্দের বেগ কত? একদমই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাতাসে শব্দের বেগ কত? দেখো শব্দের বেগ আমরা যদি দেখি সব থেকে বেশি কোথায়, সব থেকে বেশি হয়ে থাকে কঠিন মাধ্যমে, বিশেষ করে ইস্পাত বা অ্যালুমিনিয়ামের মতো মেটালগুলোতে প্রচুর কিন্তু শব্দের বেগ থাকে। তারপরে যত মাধ্যম পাতলা হতে থাকবে তত শব্দের বেগ কিন্তু কমতে থাকবে, একদমই শূন্য মাধ্যমে মোটেই কিন্তু এর শব্দের বেগ থাকবে না। সো বাতাসে শব্দের বেগ বা বায়ুতে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কত থাকবে? রাইট অ্যান্সার হচ্ছে 332 মিটার প্রতি সেকেন্ড। 332 মিটার প্রতি সেকেন্ড। এটা 2020 সালের জিডির পেপারের প্রশ্ন ছিল, 2020 সালে জিডিতে আসা একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা ওয়ার্ল্ড ক্রাফটস মানে কি বলতো? ক্রাফটস মানে হচ্ছে কারুশিল্প, কারুকার্য বা কারুশিল্প। এই ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কর্তৃক কোন শহরকে ওয়ার্ল্ড ক্রাফট সিটির ট্যাগ দেওয়া হয়েছে? ভারতের কারুশিল্প শহর বা ভারতের ক্রাফট সিটি, কারুশিল্প সিটি বলা হয়ে থাকে কোন শহরটাকে? সম্প্রতি একটা শহরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কোন শহরটাকে? সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরকে ওয়ার্ল্ড ক্রাফট সিটির মর্যাদা দেওয়া হয়েছে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে চালু হয়? বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন চালু হয়েছিল। আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, প্রথম হোমওয়ার্ক আজকের, তো অবশ্যই সকলে ক্লাসে উত্তর করে যাবে এটা, এবং তার সঙ্গে কে কোন স্থান থেকে ক্লাসটি দেখছো, কে ক্লাস দেখছো, কে তোমাদের নিজেদের ব্যাপারে আজকে কমেন্টে তোমরা সকলে জানিয়ে যাবে। ওকে, যাতে আমরা পরিচিত হতে পারি এবং তোমাদের ক্লাসগুলো যে দিচ্ছি কেমন ধরনের প্রশ্ন উত্তর রাখলে তোমরা কোন পরীক্ষার প্রস্তুতি প্রেফার করছো বা কোন পরীক্ষার প্রস্তুতি সাধারণত নিচ্ছ ইত্যাদি সবকিছু ক্লাসের পরে ডিটেলসে একটু জানিয়ে দেবে, আমরা একটু কমেন্টটা পড়ে অ্যানালাইসিস করব। গোলাপি শহর নামে পরিচিত কোন শহরটি? সকলে এটার উত্তর আজ কমেন্টে জানিয়ে যাবে। আই হোপ যারা ক্লাস দেখছো সকলেই এই প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানাবে, লাইভ চ্যাটে নয়, যেটা কমেন্ট বক্স আছে সেখানে, ভিডিও শেষে যেটা আছে সেখানে কমেন্ট করে যাবে। টাইফয়েড কি ঘটিত রোগ? টাইফয়েডটা কি ঘটিত রোগ? অবভিয়াসলি টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? চলো, কৃত্রিম উপগ্রহ যেগুলো হয়ে থাকে স্যাটেলাইট, সেগুলো বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? আচ্ছা, প্রথমে বলো বায়ুমণ্ডলে টোটাল কতগুলি সাধারণত স্তর আছে? কতগুলি আছে কেউ বলতে পারবে? বায়ুমণ্ডলে মোট 5টি স্তর আছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে 6টি স্তর আছে। একটা স্তরকে তারা আবার এক্সট্রা করে ধরে থাকে, যেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার বলে একটা স্তর তারা এক্সট্রা করে ধরে। কি কি স্তর আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা এটার একটা অপর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার,
এক্সোস্ফিয়ার এবং আরেকটি হচ্ছে মেসোস্ফিয়ার, শীতলতম স্তর। এই হচ্ছে টোটাল 5টি স্তর আমরা সাধারণত জানি বায়ুমণ্ডলে আছে, যার মধ্যে ট্রোপোস্ফিয়ার একদমই নিম্নের স্তর, আর সব থেকে বাইরের স্তরটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কিন্তু আমরা কৃত্রিম উপগ্রহগুলোকে দেখতে পাই, এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহগুলো সাধারণত থাকে। মৌলিক অধিকারের কোন ধারাটি সরাসরি শিশুদের শোষণের সাথে সম্পর্কিত? মানে শোষণের অধিকারের সঙ্গে সম্পর্কিত কোন ধারাটি? দেখো মৌলিক অধিকারগুলো কোথায় আছে আমরা জানি, পার্ট 3-র মধ্যে আছে মৌলিক অধিকারগুলো, পার্ট 3-র মধ্যে আছে। পার্ট 3-র মধ্যে কত থেকে কত ধারায় আছে মৌলিক অধিকার? 12 থেকে 35 ধারার মধ্যে মৌলিক অধিকার আছে। এখানে 6 প্রকারের মৌলিক অধিকার আমরা সংরক্ষণ করতে দেখেছি, বা 6 প্রকারের মৌলিক অধিকার এখানে লিপিবদ্ধ করা আছে, যার মধ্যে একটি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, ধারা 23-24। বাকি দুটো তোমরা ছেড়ে দাও। 21 নম্বর ধারা ব্যক্তি স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, এবং আরেকটি হচ্ছে 19 নম্বর ধারা, যেখানে 6 প্রকার অন্যান্য স্বাধীনতার অধিকারগুলোকে সংরক্ষিত করা হয়েছে, বাক স্বাধীনতা বা বসবাস করার অধিকার ইত্যাদি অধিকারগুলো সংরক্ষিত হয়েছে। 23-24 ধারা এখানে আছে শোষণের বিরুদ্ধে অধিকার, যার মধ্যে 23 ধারাতে কি আছে? 23 ধারাতে আছে বেগার খাটানো, মানুষ ক্রয় বিক্রয় ইত্যাদিকে বন্ধ করা হবে, বা ইত্যাদিকে বন্ধ করার নিষিদ্ধকরণ করা হয়েছে এই 23 ধারায়। আর 24 ধারাতে বলা হয়েছে 14 বছরের কম বয়সী, আরো একবার মনে রাখো 14 বছর, 14 বছরটা কিন্তু মনে রাখতে হবে। 14 বছরের কম বয়সী শিশুদেরকে বিপজ্জনক কাজ, যেমন খনির কাজ, তারপরে হচ্ছে তোমার কারখানার কলকারখানার বিপজ্জনক কাজে তুমি তাদেরকে নিযুক্ত করতে পারবে না, এগুলোকে নিষিদ্ধকরণ করা হয়েছে। তো 23-24 ধারা দুটো ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে যুক্ত, যার মধ্যে 24 নম্বর ধারায় শিশুদের শোষণের সাথে এটা সম্পর্কিত। বেনারস সংস্কৃত কলেজ, 14 প্রশ্নটা, বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে? বেনারস সংস্কৃত কলেজ, বেনারসটা কোথায়? এটা ইউপি, উত্তরপ্রদেশে আছে। সো উত্তরপ্রদেশে অবস্থিত এখনো আছে এই বেনারস সংস্কৃত কলেজটি। সংস্কৃত কলেজটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হচ্ছেন জোনাথন ডানকান। জোনাথন ডানকান ইনি 1791 সালে এই বেনারসে সংস্কৃত কলেজটা প্রতিষ্ঠা করেছিল। কেন জানো তো? এটা প্রাচ্য পাশ্চাত্য তখন যে দ্বন্দ্ব ছিল, প্রাচ্য শিক্ষা মানে দেশীয় শিক্ষাটাকে বাহবা দেওয়ার জন্য, দেশীয় শিক্ষাটাকে বাড়ানোর জন্য এই বেনারস সংস্কৃত কলেজ, তারপরে কলকাতাতে 1781-তে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। এবং কিন্তু অনেক দেশীয় বা দেশীয় শিক্ষাকে বিস্তার করার জন্য এরকম সংগঠন বা সংস্থা তৈরি করা হয়েছিল, বা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চন্দন কাঠের জন্য পরিচিত? চন্দন কাঠ, চন্দন খুবই একটা দামি কাঠ আমরা জানি। এই চন্দন কাঠের জন্য পরিচিত কোন রাজ্যটি? চন্দন কাঠের জন্য পরিচিত কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। পশ্চিমঘাট, পূর্বঘাট, নীলগিরি অঞ্চলে প্রচুর পরিমাণে চন্দন কাঠ পাওয়া যায়। চন্দন কাঠের জন্য কর্ণাটক বিখ্যাত। বিশ্বের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনের দিক থেকে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? কোন দেশ সব থেকে বেশি সেমিকন্ডাক্টর প্রডিউস করে থাকে? সেমিকন্ডাক্টর প্রডিউসের দিক থেকে এগিয়ে আছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি কান্ট্রি, যেটার নাম হচ্ছে তাইওয়ান। তাইওয়ানটা হচ্ছে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র। তাইওয়ানের রাজধানীটা একটু তোমরা জেনে রাখো। তাইওয়ানের রাজধানী কি? তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে। তাইওয়ান সব থেকে বেশি বিশ্বে সেমিকন্ডাক্টর প্রডিউস করে থাকে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা ঘোষণা, বিজ্ঞান কমপ্লিট আমাদের একটা জেনারেল সায়েন্সের উপরে থিওরি বেস সায়েন্স ক্লাস বা সায়েন্স ব্যাচ আনা হয়েছে, যে ব্যাচটাতে তোমরা যুক্ত হয়ে সায়েন্সের একদমই বিষয়টাকে ক্লিয়ার করতে পারবে। যারা বিশেষ করে সায়েন্সের দিক থেকে দুর্বল তারা এই ব্যাচটা দিতে পারো। তো অবশ্যই তোমরা সায়েন্স ব্যাচ নেওয়ার জন্য অনেক ডিমান্ড ছিল এই ব্যাচটার,
অবশ্যই এটা চেক আউট করবে বিজ্ঞান ব্যাচটাকে, এবং তার সঙ্গে তোমরা বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে এগুলোতে যুক্ত হতে পারো। ফাউন্ডেশন 3.0 অথবা এই সমস্ত ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন, ফাউন্ডেশন 2.0, সমাধান ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এই সমস্ত ব্যাচে ভর্তি হলে তোমরা একদম বেসিক থেকে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে পারবে। বিশেষ করে ফাউন্ডেশন 3.0 ব্যাচটা আমি তোমাদেরকে রিকমেন্ড করব। এই ব্যাচটাতে তোমরা যুক্ত হলে ফাউন্ডেশন 3.0 ব্যাচে সমস্ত পরীক্ষার জন্য একটা কম্বো যে ক্লিয়ার, সেটা তোমরা কম্বো যে ব্যাচ সেটা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা সমস্ত সাবজেক্ট, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলোকে কভার করতে পারবে। সমস্ত পরীক্ষার জন্য এটা হেল্পফুল হবে। অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করবে TWS একাডেমি অ্যাপ এবং ভর্তি হয়ে যাও আজই TWS একাডেমিতে। পরেরটা, কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? খুবই সুন্দর একটি প্রশ্ন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? নিম্নের কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। আচ্ছা, সমুদ্রগুপ্তকে একজন ব্যক্তি কিন্তু নেপোলিয়ান বলেছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন ভিনসেন্ট স্মিথ। তাকে বলেন নেপোলিয়ান। তো কে বলেছিলেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান? ভিনসেন্ট স্মিথ। সমুদ্রগুপ্ত অনেকগুলো কিন্তু উপাধিতে ভূষিত ছিলেন, অনেকগুলো উপাধি ছিল সমুদ্রগুপ্তের, যেমন অশ্বমেধ পরাক্রম, পরীক্ষাতে অনেকবার দিয়ে থাকে। লিচ্ছবি দৌহিত্র কার উপাধি ছিল? লিচ্ছবি দৌহিত্র। আর উপাধি ছিল কবিরাজ উপাধি, ইত্যাদি উপাধি কার ছিল? কবিরাজ উপাধি, লিচ্ছবি দৌহিত্র, অশ্বমেধ পরাক্রম ইত্যাদি ছিল সমুদ্রগুপ্তের উপাধি। নিচের কোন রাশিটি একটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কাকে বলে? যার মান আছে প্লাস অভিমুখ আছে, এই দুটোই আছে যাকে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। আরেকটা রাশি হতে কি স্কেলার রাশি, যার মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকে আমরা বলবো স্কেলার রাশি। সো এখানে ভেক্টর রাশি কাকে বলে? যার মান অভিমুখ দুটোই আছে, তাকে আমরা ভেক্টর রাশি বলবো। ভেক্টর রাশির উদাহরণ কি কি? ভেক্টর রাশির উদাহরণ এখানে সরণ একটা ভেক্টর রাশির উদাহরণ হতে পারে, তাই না? আর কি হতে পারে ভেক্টর রাশির উদাহরণ? ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে বেগ একটা ভেক্টর রাশির উদাহরণ, ত্বরণ একটা ভেক্টর রাশির উদাহরণ, ত্বরণ। আর হতে পারে বল একটা হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, ইত্যাদি হচ্ছে কিন্তু বিভিন্ন ভেক্টর রাশির উদাহরণ। কার্য, চাপ, বৈদ্যুতিক বিভব ইত্যাদি হচ্ছে সময়, ইত্যাদি হচ্ছে কিন্তু স্কেলার রাশির উদাহরণ। নন্দা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? নন্দা হ্রদ এটা একটা ভারতের রামসার সাইট। ভারতের রামসার সাইট নন্দা হ্রদ। এই নন্দা হ্রদটা কোথায় আছে? নন্দা হ্রদটা আছে গোয়া রাজ্যে। আমাদের ভারতের সব থেকে ক্ষুদ্রতম রাজ্য গোয়াতে নন্দা হ্রদ, যেটা ভারতের একটা রামসার সাইট, সেটা অবস্থিত। পাখিদের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? পাখিদের যে হার্ট থাকে সেখানে কতগুলি প্রকোষ্ঠ থাকে? 3টি, 4টি, 8টি, 13টি। দেখো, 3 প্রকোষ্ঠ থাকে কাদের? 3 প্রকোষ্ঠ থাকে মাছ নয়, উভচর সরীসৃপ। উভচর ও সরীসৃপদের থাকে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। কুমির বাদে, কুমিরের 4 প্রকোষ্ঠ থাকে। চার প্রকোষ্ঠ কাদের থাকে? মানুষ এবং অন্যান্য যে মেরুদণ্ডী প্রাণীগুলো আছে, তার সঙ্গে পাখি যারা, তাদের 4 প্রকোষ্ঠের হৃৎপিণ্ড থাকে। 13টি প্রকোষ্ঠ থাকে কার? আরশোলার 13টি প্রকোষ্ঠ থাকে।
মনে রাখবে এটা। আরেকটা মনে রাখবে, মাছ যারা হয়ে থাকে, জলজ প্রাণী মাছ, সেই মাছেদের দুটি প্রকোষ্ঠ। ওকে, নেক্সট প্রশ্ন, ইউরেনিয়াম কে আবিষ্কার করে? ইউরেনিয়ামটা হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ইউরেনিয়ামের বলে ফেলো পারমাণবিক সংখ্যা কত? তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? 92। ইউ দিয়ে প্রকাশ করা হয়, 92 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। এর আবিষ্কারক যিনি ছিলেন তার নাম হচ্ছে হেনরিক ক্ল্যাপরথ, ইনি হচ্ছেন এর আবিষ্কারক। কিং এ লাইফ শীর্ষক পুস্তকটির লেখক হলেন কে? কিং এ লাইফ এই শীর্ষক পুস্তকটির লেখক কে? আচ্ছা, একটা জিনিস বলে রাখি, কিং এ লাইফ এই পুস্তকটি একটা জীবনী, এটা একটা জীবনী। কার জীবনী? এই জীবনীটা হচ্ছে অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র এর জীবনী। মার্টিন লুথার কিং জুনিয়র ইনি ছিলেন একজন আমেরিকার মানবাধিকার কর্মী, যিনি কৃষ্ণাঙ্গ এবং যে শ্বেতাঙ্গ ওখানে ডিসক্রিমিনেশন আছে সেটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং সেটার বিরুদ্ধে তিনি একজন অ্যাক্টিভিস্ট হিসাবে দাঁড়িয়েছিলেন। সো এই মার্টিন লুথার কিং জুনিয়রের জীবনীমূলক একটা গ্রন্থ হচ্ছে এই কিং এ লাইফ। এই গ্রন্থটি 2023 সালে প্রকাশিত হয়। এত গ্রন্থ থাকতে আমি কেন এই গ্রন্থটি বলতো রেখেছি? কারণ এই গ্রন্থটি সম্প্রতি 2024 সালে পুলিৎজার পুরস্কার জিতেছে। তো সম্প্রতি এই পুলিৎজার পুরস্কার বিজয়ী কিং এ লাইফ শীর্ষক পুস্তকটির লেখক হচ্ছেন জোনাথন আইক। জোনাথন আইক এই বইটি লিখেছেন, যেটা মার্টিন লুথার কিং জুনিয়রের জীবনীমূলক গ্রন্থ। পুলিৎজার পুরস্কার তোমরা জানো নিশ্চয়ই, এটাকে প্রদান করা হয়ে থাকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখান থেকে এটাকে প্রদান করা হয় সাহিত্য, সাংবাদিকতা, তারপরে চলচ্চিত্র জগৎ এবং তার সঙ্গে সঙ্গীত, এই সমস্ত ক্ষেত্রে এটাকে প্রদান করা হয়। নেক্সট, প্রথম কত সালে মানব উন্নয়ন সূচক তালিকা বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করা হয়ে থাকে? প্রথম কবে মানব উন্নয়ন সূচক তালিকা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটাকে প্রকাশ করা হয়েছিল? দেখো, মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কারা প্রকাশ করে আমাদের এটা জানতে হবে। প্রথমে আমরা জানবো কারা এটা প্রকাশ করে কারা? প্রকাশ করে থাকে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটাকে আমরা সংক্ষেপে বলবো ইউএনডিপি নামক সংস্থা, একটা কর্মসূচি, এরা প্রকাশ করে থাকে এই মানব উন্নয়ন সূচক তালিকাটা। এটা প্রথম ইউএনডিপি প্রকাশ করেছিল 1990 সালে। 1990 এ প্রথম এটাকে প্রকাশ করা হয়। আচ্ছা, ইউএনডিপি সম্পর্কে একটা জিনিস জেনে রাখো, ইউএনডিপিটা 1965 এ প্রতিষ্ঠা হয় এবং ইউএনডিপির সদর দপ্তরটা কোথায়, এটা খুবই ইম্পর্টেন্ট। কোথায় সদর দপ্তর ইউএনডিপির? নিউ ইয়র্কে অবস্থিত, মার্কিন যুক্তরাষ্ট্রের। পানাজি শহর নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? পানাজিটা কি? পানাজিটা হচ্ছে একটা রাজ্যের, আমাদের ভারতের একটা রাজ্যের রাজধানী। কোন রাজ্যের বলতো? গোয়ার রাজধানী।
গোয়ার রাজধানী পানাজি এটা কোন নদীর তীরে অবস্থিত? মুলামুথা, মান্ডবী, মুসি, গোমতী। রাইট অ্যান্সার হবে মান্ডবী নদীর তীরে অবস্থিত। মুলামুথা নদীর তীরে আছে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, সরি হায়দ্রাবাদ নয়, পুনে, মহারাষ্ট্রের পুনে শহর আছে মুলামুথার তীরে। মুসি নদীর তীরে আছে মুসিটা হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী, হ্যাঁ, কৃষ্ণার উপনদী মুসির তীরে আছে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। গোমতী যেটা গঙ্গার একটা উপনদী, গোমতীর তীরে আছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, শহরটা আছে গোমতী নদীর তীরে। তো মান্ডবী নদীর তীরে আছে পানাজি শহর। আচ্ছা, মান্ডবী নদী বলতে একটা জিনিস মনে পড়ে গেল, একটা ওয়াটার ফলস এর নাম মনে পড়লো। কি ওয়াটার ফলস বলো তো? দুধ সাগর জলপ্রপাত, যেটা অবস্থিত এই মান্ডবী নদীর উপরে, গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত আছে এই মান্ডবী নদীর উপরে দুধসাগর জলপ্রপাতটি। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? এখানে অনেকগুলো কান্ট্রির নাম দেওয়া আছে, এই কান্ট্রিগুলির রাজধানী আমরা একটু জেনে রাখি। প্রথম ফিনল্যান্ড, দ্রুত একটু করি, হ্যাঁ, শেষের পথে ক্লাস। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। আয়ারল্যান্ডের রাজধানী কি? আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। আয়ারল্যান্ডের রাজধানী কি? ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসেছে, হ্যাঁ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এবং নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন হচ্ছে রাজধানী। এই হচ্ছে মোটামুটি 25টা প্রশ্ন আজকে আমি আলোচনা করতে পারলাম। 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আই হোপ তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে সকলে অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্টে তোমাদের যেটা জানাতে বলেছি ডিটেলসে একটু জানাবে সকলে। তুমি কোন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তার সঙ্গে তুমি কোথা থেকে ক্লাসটি দেখছো, আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, এবং আজকের ক্লাসটা কেমন লাগলো, হোমওয়ার্কের অ্যান্সার সবকিছু তোমরা আজকে একটু টাইম করে জানিয়ে দেবে। এবং প্রতিদিন সকালে এই ক্লাসটি দেখতে আমাদের TWS একাডেমি এই যে চ্যানেল, সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আশা করব তোমরা এই ক্লাসগুলো প্র্যাকটিস করলে, এই ধরনের প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে কমন পাবে, এটা আমি বলে দিতে পারি। ওকে, ভালো থাকবে সকলে, নিজের খেয়াল রাখবে। পরের দিনে ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই।